আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আপনারা যারা ফেসবুক এবং জুমে আছেন, সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন। ক্লিয়ার? সকালে কেন ক্লাস? আচ্ছা, উনি জানেন না, ওনাকে একটু জানাই দেন। মেন্টাল এবিলিটির আর ক্লাস হবে না। মেন্টাল এবিলিটির মেইন ক্লাস শেষ। ওই যে এক্সট্রা যে 3টা শিট দিয়েছি, ওই 3টা শিটের উপর একটা সামারি ক্লাস নিব বলেছিলাম, এই আর কি। 12টা ক্লাস শেষ হয়েছে। এক্সট্রা শিট বলতে হচ্ছে ওই যে প্রতিশব্দ, বাংলা ইংরেজির আর কি। ওটা ক্লাস নেওয়া না, মানে একটু নির্দেশনা দেওয়া। তো আমার পড়ানোর কিছু নাই, অ্যানালজিটা একটু দেখা দেওয়া যেতে পারে। তো আসেন আমরা বৃত্তের অভ্যন্তরস্থ ত্রিভুজ বা চতুর্ভুজ এগুলো আমরা করতেছিলাম, এগুলো করেছি। এগুলো করেছি। আচ্ছা, এবার এইখানে এইটা আমরা করিনি। এই কোশ্চেনটা তুলনামূলক একটা ডিফিকাল্ট কোশ্চেন, তুলনামূলক একটু ডিফিকাল্ট কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা করতে গেলে একটা কনসেপ্টের দরকার আছে। যে কনসেপ্টটা হইল, মনে রাখবেন, একটা উপপাদ্য আছে একটা ত্রিভুজের, ভালো করে শুনেন, একটা ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ আছে, মনে করেন একটা সমকোণী ত্রিভুজের যদি যদি আপনি কখনো দেখেন একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সেই সমকোণী ত্রিভুজের যদি কোনো কোণের মান 30 ডিগ্রি হয়, কোনো কোণের মান 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণের বিপরীত যে বাহুটা আছে, এই কোণের যে বিপরীত বাহুটা আছে, বিপরীত বাহুটা এর অতিভুজের অর্ধেক হবে। এই বিপরীত বাহুটা অতিভুজের অর্ধেক হয়। মানে এটা, এটার সিস্টেমটা হচ্ছে এরকম, কোনো ত্রিভুজের যদি একটা কোণ 30 হয়, তাহলে অপর কোণটা হবে 60, সমকোণী ত্রিভুজ যেহেতু, কারণ এটা 90, তাহলে এটা 60। একটা কোণ অপরটার দ্বিগুণ হইলে ছোট কোণের বিপরীত বাহুটা অতিভুজের অর্ধেক। ছোট কোণের বিপরীত বাহু অতিভুজের অর্ধেক, এটা মনে রাখবো আমরা। কথা কি বুঝেছেন? কথা কি বুঝলাম? মানে কি বললাম আমি, কি বুঝছি, কি বললাম আপনারা কি বুঝেছেন? ধরেন ধরেন আপনার এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, মানে 90 ডিগ্রি, তাহলে আর এটা যদি 30 ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজে কোনো কোণ যদি 30 ডিগ্রি হয়, এইটার মান মনে করেন দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এই ছোট কোণের যে বিপরীত বাহুটা, একটা সমকোণী ত্রিভুজের যে ছোট কোণের বিপরীত বাহু মানে এবি, এবি এর মান যেটা হবে সেটা হচ্ছে অতিভুজের অর্ধেক। অতিভুজের অর্ধেক মানে 10/2, মানে 5 সেন্টিমিটার। এইটা মূলত আসে এটাও আসে ত্রিকোণমিতি থেকে, মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি থেকে। সাইন 30 ডিগ্রি, সাইন মানে হচ্ছে সাগরে লবণতি, মানে সাইন থিটা ইকুয়াল লম্বভাগ অতিভুজ। এখানে লম্বের মান হচ্ছে এবি আর অতিভুজের মান হচ্ছে এসি। এখন এই সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ,
সেখান থেকে এবি ইকুয়াল আস্তে আস্তে আমার এবি বাই এসি সমান হাফ, তার মানে এবি সমান হচ্ছে এসি দিয়ে এই পাশে ভাগ আছে, এসি গেলে গুণ হয়ে যাবে, হাফ ইন্টু এসি, মানে এই এবি এর মানটা হবে হাফ অফ এসি। এইখান থেকে আসে। কারা কারা বুঝছেন কথা, কারা কারা বুঝছেন আমাকে একটু বলেন, বলেন বলেন, বুঝছেন? ক্লিয়ার? এটা ত্রিকোণমিতি থেকে আসে আর কি। কোনো একটা ত্রিভুজের যে কোনো কোণ যদি 30 ডিগ্রি হয়, যে কোনো কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ। হ্যাঁ, তাহলে হাফ ইকুয়াল এবি বাই এসি, যে লম্বভাগ ত্রিভুজ, তাহলে এই লম্বের মানটা হয় হাফ ইন্টু এসি। আমরা মনে রাখবো এইভাবে, আমি এইভাবে করেই বলেছি কোনো একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, তার বিপরীত যে বাহুটা আছে এটা অতিভুজটার অর্ধেক হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তো আসেন এই কোশ্চেনটা করার চেষ্টা করি। এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এখানে একটা বৃত্ত দেওয়া আছে, সে বৃত্তটার ভিতরে 6 সেন্টিমিটার বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে, এর মধ্যে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ভিতরে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কিত আছে, তার মানে এটা বৃত্তের হচ্ছে কেন্দ্র। তো বৃত্তের যে কেন্দ্র আছে, এখন আমি আপনাদেরকে ত্রিভুজের মধ্যে পড়িয়েছি, বৃত্তের ভিতরে এই যে দেখেন একটা ত্রিভুজের ভিতরে অন্তকেন্দ্র, মানে এই যে আমরা অন্তস্থ একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ আর ওইটা পড়তে হবে না, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এগুলো তো সবগুলা বাহুর মানই সমান, সবগুলা বাহুর মানে কি সমান। এখন এই দুটা যদি আমরা যোগ করি, দেখেন এইটা থেকে এইটা কি 6 সেন্টিমিটার, কারণ কি কেন্দ্র থেকে এইটা, এটাই তো ব্যাসার্ধ, আমাকে তো বলছে 6 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা যদি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই এটা যদি লম্ব আঁকি, লম্ব যদি আঁকি, তাহলে আমরা এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি। দেখেন ভালো করে বুঝেন, ইভেন এই লম্বটাও আঁকার প্রয়োজন নাই, আমরা যদি এইভাবে করে এটার উপরে একটা লম্ব আঁকি, তাহলে এটা তো সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন লম্ব যেহেতু আঁকছি, এই যে লম্ব যেহেতু আঁকছি, দেখেন এবার এই এই কোণগুলা হচ্ছে 60 ডিগ্রি করে, কারণ সমবাহু ত্রিভুজের কোণটা হচ্ছে, আমি বললাম এই কোণটা, এই অঙ্কটা কিন্তু অনেক কঠিন অঙ্ক, এইটা অঙ্ক বিসিএস এর অন্যতম কঠিন অঙ্ক এটা ছিল। ঠিক আছে, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের সবগুলো কোণই 60 ডিগ্রি করে আছে, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটাও 60 এটাও 60, এই পুরাটা 60, তাহলে এইটুক কত হবে 30 ডিগ্রি। এইবার আমি কি এইভাবে করে বলতে পারি না, এইবার আমি আগের মতো করে বলতে পারি না, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রির বিপরীত বাহুটা, এই বাহুটা অতিভুজের অর্ধেক হবে, তার মানে অতিভুজের অর্ধেক মানে কি 6 এর অর্ধেক 3 হবে। কথা কি বোঝা গেছে? তাই না? বুঝেছি? ক্লিয়ার? অতিভুজের অর্ধেক, বলেন বলেন বলেন, বুঝছেন কিনা? 3 হবে। এইখান থেকে আমরা যদি বলি এটা ও এ বি, তাহলে বলেন তো আমরা আমরা যদি বলি এডি এর মান বের করতে পারবো কি পারবো না এই সমকোণী ত্রিভুজ থেকে? আমরা জানি সমকোণী ত্রিভুজের √6x² - 3x², তাহলে এডি এর মান পেয়ে যাব √36 - 9, 36 - 9 মানে √27, তাই না? √27। আচ্ছা, তাহলে √27 হচ্ছে এডি এর মান। তাহলে এখান থেকে আমাদের পুরো এবি এর মান কত, সমবাহু ত্রিভুজের পুরো বাহুটা কত, 2√27 এরকম। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, √3/4 তার মানে √3/4 ইন্টু 2√27 দিয়ে স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু 2 × 4, √27 স্কোয়ার করলে 27, তার মানে 4 4 কাটা 27 √3, এই যে 27 √3 আমাদের অ্যান্সার হবে। অঙ্কটা তুলনামূলক অনেক কঠিন অঙ্ক, অনেক কঠিন অঙ্ক।
মানে কিন্তু কনসেপ্টগুলো বুঝলে এই রিলেটেড অঙ্কগুলো বুঝতে পারবেন। এই রিলেটেড অঙ্ক আর আসে নাই, কিন্তু এই রিলেটেড ছোট ছোট অঙ্ক আসতে পারে। দেখেন কিরকম, এটা তো আমাদের ব্যাসার্ধ 6। আচ্ছা আমি বলছি এটা যেহেতু 30, এটা 30 কেন? কারণ এগুলা তো 60 করেছিল, তার অর্ধেক 30। তাহলে এটা 30 হলে এর বিপরীতটা হবে অতিভুজের অর্ধেক, মানে 60-এর অর্ধেক হচ্ছে 3, সরি 6-এর অর্ধেক হচ্ছে 3। এখন এই দুইটা থেকে আমরা এইটুকের মান বের করতে পারবো, তার ডাবল হবে এর বাহুর দৈর্ঘ্য। কিভাবে? √6² - 3² মানে 2√27। কিভাবে? √27 এটার ভ্যালু, তাহলে পুরাটার ভ্যালু 2√27। তাহলে একটা সমবাহু ত্রিভুজের এক বাহু দেওয়া থাকলে √3/4 বাহুর উপর স্কোয়ার, বাহুর মান যেহেতু এইটা করলে এটা চলে আসে। বলেন কাল সকাল 11টার সময় ক্লাস হবে। হ্যাঁ, 2√27 কেন হলো? কারণ ওই যে গতদিন পড়ছি না যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। আমি তো পাইছি এইটুকের মান, এইটুকের মান পাইছি √27, তাহলে পুরাটার মান দ্বিগুণ 2√27। বলেন বুঝছেন? বুঝতে পারছেন? প্যারা নিয়েন না, এই একটা অঙ্কই কঠিন আছে এই রিলেটেড, বাকিগুলো সহজ আছে। যদি বুঝতে পারেন তো খুব ভালো, বুঝতে পারলে। বলেন বলেন, পয়লা যান। ক্লিয়ার, বুঝছি। আচ্ছা ওকে, আসেন এই রিলেটেড অঙ্কগুলো সহজ, কিন্তু আপনাদের যে কনসেপ্টটা আমি বুঝিয়েছি এই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। দেখেন এই যে ওই রিলেটেড না আসলো, এই রিলেটেড কোশ্চেন আপনি কিন্তু পরীক্ষায় পাবেন। ঠিক আছে, এইটা ইজি তো লাগে। আচ্ছা ইজি লাগছে, তাহলে তো খুবই ভালো। আচ্ছা এখানে বৃত্তের ভিতরে যদি কোনো একটা বর্গ দেখেন, একটা কনসেপ্ট শুনেন, একটা বৃত্তের ভিতরে যদি একটা কোনো বর্গ আঁকেন, বৃত্তের ভিতরে যদি আমরা কোনো একটা বর্গ আঁকি, সেই বর্গটার যে কর্ণ, এই বর্গটার যে কর্ণ, বর্গটার কর্ণ, এই বর্গটার কর্ণটা সব সময় হবে বৃত্তটার ব্যাস। কথাটাই বুঝছেন? ক্লিয়ার? এটাকে বুঝতে হবে। এই কোনো একটা বৃত্তের ভিতরে যদি একটা বর্গ আঁকি আমি, এই বর্গটা আঁকার পরে, এই বর্গটা আঁকার পরে বৃত্তটার ভিতরে কোনো একটা বর্গ আঁকছি মনে করেন, আল্লাহর ওয়াস্তে একটা বর্গ এঁকে ফেলছি। সামহাও একটা বর্গ এঁকে ফেলছি। বর্গ আঁকলে আমাদের যেটা হবে, এইটা যে কর্ণটা হবে, কর্ণটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তার মানে এটার ব্যাস হবে। এটা কি বুঝেছি? এই কথা বুঝলাম। কোনো বর্গের যে কর্ণটা এই বৃত্তটার হচ্ছে ব্যাস। বুঝলাম এই কথাটা? রাতের টাইম ঠিক ছিল, রাতে তো ক্লাস হবেই, দিনে 2টা ক্লাস হবে, কোথায় রাতে খালি? ওখানে কি একটা ক্লাসের কথা বলা আছে নাকি রুটিনে? 2টা ক্লাসই হবে, রাতের ক্লাস তো হবেই, রাতের ক্লাস হবেই। হ্যাঁ, তাহলে দেখেন 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের, তাহলে 2 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত? ব্যাস কত? ব্যাস তো 4। ব্যাস যদি 4 হয় তাহলে ওই বর্গটার কর্ণ কত? বর্গটার কর্ণও 4, 2 এর দ্বিগুণ 4। এখন বলছে বর্গক্ষেত্রের 4টি বাহু। আচ্ছা এখন কি বলছে, কোশ্চেনটা কি বলছে? বলছে বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখেন এই যে এই বৃত্তটা আর 4টা বাহু, এই দুইটার মাঝখানে কোন অঞ্চলটা আছে? সেই অঞ্চলটা হচ্ছে এইটা অঞ্চল,
এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে বলছে, এর ভিতরকার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে কিভাবে করব? করার সিস্টেম হবে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গের ক্ষেত্রফল। তাহলে বৃত্ত মাইনাস বর্গ ক্ষেত্রফল করলে আমরা পেয়ে যাব বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর মান 2 দেওয়া আছে, তাহলে পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু 2 স্কোয়ার মানে 4, তার মানে 4 পাই। বর্গটার ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল হচ্ছে কর্ণ দেওয়া থাকলে, কর্ণের উপর স্কোয়ার বাই 2, কর্ণের উপর স্কোয়ার বাই 2, এটা আমরা করেছি। কর্ণ দেওয়া থাকলে কর্ণের উপর স্কোয়ার বাই 2, ঠিক আছে? বুঝছেন? ক্লিয়ার? তাহলে আমরা পাচ্ছি 4 পাই মাইনাস 16/2 মানে 8, তাহলে 4 পাই মাইনাস 8। কারা কারা বুঝতে পারছেন একটু আমাকে দেন, একটু আমাকে বলেন। আমরা কি এই কথাটা মনে রাখতে পারছি কোনো বর্গের ক্ষেত্রফল মানে যে কর্ণের উপর স্কোয়ার বাই 2? মনে আছে নাকি ভুলে গেছেন? আমাকে বলেন, মনে আছে নাকি ভুলে গেছেন? কোনো বর্গের কর্ণ দেওয়া থাকলে কর্ণের উপর স্কোয়ার বাই 2 করলে ক্ষেত্রফল পাওয়া যায়। অথবা অথবা বর্গের যে ক্ষেত্রফলটা আছে এটা এইভাবে বের করতে পারি যে কর্ণ দেওয়া আছে হচ্ছে 4, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে বাই √2, কারণ বাহুকে √2 দ্বারা গুণ করলে কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু। তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল কি জানি? বাহুর উপর স্কোয়ার মানে 4/√2 এর উপর স্কোয়ার, 4 এর স্কোয়ার মানে 16, √2 এর স্কোয়ার মানে 2 মানে 8 হবে। এইভাবে করেও বর্গের ক্ষেত্রফল যে 2 এটা 8 এটা করা যাবে। কারা কারা বুঝছেন দেখি? কারা কারা বুঝতে পারলেন? কারা কারা বুঝতে পারছেন বলেন? বুঝি নাই। রুবেল মিয়া, আপনি কি মানে ওই বর্গের ক্লাসটা করছেন? বর্গের ক্লাস করছেন? বলেন। বর্গের ক্লাসের মধ্যে শিখাইছি কোন বর্গের কর্ণের উপর স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করলে। বিয়োগ করলেন কেন স্যার? বিয়োগ করলাম কারণ এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। মনে করেন আপনাকে আমি যদি বলি যে একটা ত্রিভুজ এরকম দেওয়া আছে, এইটা মনে করেন এইটা বর্গ দেওয়া আছে, এই বর্গ, আর মনে করেন এখানে একটা এরকম একটা বৃত্ত দেওয়া আছে, এই দুইটার ভিতরের অংশ কতটুকু? এই দুইটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে আপনাকে বলছে এইটা আর এইটার ভিতরে যতটুকু আবদ্ধ আছে, এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটার ভিতরে এই দুটার মাঝখানে যতটুকু আবদ্ধ আছে এইটুকের ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে আমরা পুরা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পুরাটা পাইলাম, সেখান থেকে এটা বিয়োগ দিলাম, এই যে এতটুকু বিয়োগ দিলাম, এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল বিয়োগ দিলাম, তাহলে পুরাটা থেকে এইটুক বাদ দিলে কি এইটুক পাওয়া যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? পিনু বুঝতে পেরেছেন কেন বিয়োগ করেছি? বুঝতে পেরেছেন? বলেন। ওকে, ঠিক আছে। এরপরটা বলেন। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একই না? বলেন তো, ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাস কত? তাহলে ব্যাসটা কত? ব্যাসার্ধ যেহেতু 7 তাহলে ব্যাস হচ্ছে 14, আর এইটার বর্গের তাহলে কর্ণটাও 14। বর্গের কর্ণ পেয়ে গেলে বর্গের ক্ষেত্রফল পাবো কি পাবো না? কিভাবে পাবো? বর্গের ক্ষেত্রফল হচ্ছে কর্ণের উপর স্কোয়ার বাই 2, তার মানে 14 উপর স্কোয়ার মানে 196, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 9 দুগুণে 18, 8 দুগুণে 16 মানে 98 বর্গ সেন্টিমিটার। সবাই কি বুঝেছি? সবাই কি বুঝেছি? ক্লিয়ার? বলেন বলেন, বুঝেছেন? ওকে, আগের বারের অঙ্কের মতোই তাই না? আগেরটাই না? একেবারে আগেরটাই। আবার 16 একক পরিসীমার একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত রয়েছে। বৃত্তের ক্ষেত্র, এবার বৃত্তের ক্ষেত্রফল চাইছে, এইবার আমাদের বৃত্তের ক্ষেত্রফল চাইছে। কিভাবে পাবো দেখেন, এইবার বর্গের এক বাহু দেওয়া আছে, বলেন তো বর্গটার পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16, তাহলে বর্গটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16/4 মানে 4, তাহলে প্রত্যেকটা বাহু 4 করে আছে। তাহলে বলেন তো কর্ণ কত? আমরা জানি বর্গের কর্ণ হচ্ছে √2 দ্বারা গুণ করলে পাওয়া যায়, তাহলে 4√2। তাহলে এখন আমরা জানি, আমরা এই কথা কিন্তু জানি কর্ণটাই হচ্ছে কি ওই বৃত্তের ব্যাস, কর্ণটাই ওই বৃত্তের ব্যাস।
তাহলে ব্যাস হচ্ছে 4√2। আমরা তো ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমাদের ব্যাসার্ধ লাগবে, আর এর মান লাগবে। ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক বাই 2, তাহলে 2√2 থাকে। তাহলে বলেন তো এখন ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল, বৃত্তটার ক্ষেত্রফল কত? আমরা বৃত্তের ক্ষেত্রফল পাবো পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার হইলে পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 2√2 এর উপর স্কোয়ার। 2 এর স্কোয়ার 4, √2 এর স্কোয়ার 2 ইন্টু পাই মানে 8 পাই। অ্যান্সার হবে 8 পাই। দেখেন তো বুঝছেন কিনা? বুঝছেন? ক্লিয়ার? মানে পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে এক বাহু বের করছি, এক বাহু থেকে কর্ণ বের করছি। কোন সময় কোন ত্রিভুজ আঁকতে হবে যা দেওয়া থাকবে। বলছে পরিসীমা একটি বর্গ বৃত্তে অন্তর্লিখিত আছে। বলছে যে একটা বৃত্তের ভিতরে একটা বর্গ আছে, তার বৃত্তের ভিতরে বর্গ এঁকে দিবেন, অন্য কিছু কেন আঁকবেন? বর্গ আঁকবেন। এই বর্গের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 16, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে 4√2। আমরা জানি বর্গের কর্ণটাই হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেক, আর এর মান হবে এর অর্ধেক। 4√2 এর অর্ধেক মানে 2√2, আর এর মান পেয়ে গেছি, পাই আর স্কোয়ার বের করব। বুঝছেন কি বুঝেন নাই আমাকে একটু বলেন। সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? বলেন বলেন বলেন, বলে যান। পরিসীমা দেওয়া আছে, পরিসীমা, পরিসীমা মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, কর্ণ মানে একটা বর্গের কর্ণ হচ্ছে a√2, বাহু √2, a√2 বাহু ইন্টু √2 হচ্ছে কর্ণ, তাহলে বাহু 4, তাহলে কর্ণ হচ্ছে 4√2। কর্ণটাই তো বৃত্তের ব্যাস, আমি একটু আগে পড়াইলাম, কর্ণই হবে বৃত্তের ব্যাস। লেটেস্ট যে পরীক্ষাগুলো হয়েছে এগুলোর গণিত অংশ আপনি কেন সমাধান দেন না কেন স্যার? ওকে, 4√2 কেন হলো বুঝতে পারি না। মানে আপনারা কি বর্গের ক্লাসটা করেন নাই? বর্গের একটা বাহু এ হইলে এর কর্ণের দৈর্ঘ্য হয় a√2, করেন নাই? বলেন। বর্গের একটা বাহু এ হইলে এর কর্ণ হচ্ছে a√2, তাহলে বর্গের সাথে √2 গুণ করলে বর্গের বাহুর দৈর্ঘ্য 4, তাহলে 4√2 হচ্ছে কর্ণ। ওকে, ওকে, ঠিক আছে। স্পর্শক সব সব বইয়েই আছে, সব বই আছে, নাম্বারটা মিলবে না, সব বইয়েই আছে এগুলো। আচ্ছা এইবার শুনেন আপনি, এইবার একটা আমি কথা বলি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাদের রিসেন্ট পরীক্ষা, বিসিএস এগুলোকে সামনে রেখে আমি তো ইচ্ছা করলে ক্লাস সংখ্যা কমাইতেও পারি, যে আরে ঠিক আছে আমি কম্প্যাক্ট ভাবে করে ক্লাস নিলাম, এতে করে আপনাদের পরবর্তীতে সমস্যা হবে। আমি চাই যে আপনারা শিখেন, বীজগণিতেও শিখেন সবগুলোই, সেই জন্য ক্লাস সংখ্যা না কমিয়ে, ক্লাস সংখ্যা না কমিয়ে আপনাদের ক্লাস সংখ্যা বাড়ানোর আমি পক্ষপাতী, ক্লাস সংখ্যা বাড়ানোর পক্ষপাতী। আর মানে আমি কিন্তু ইচ্ছা করলে 2-2.5 ঘন্টা করে টানা ক্লাস নিতে পারি, 2 থেকে 2.5 ঘন্টা টানা ক্লাস নিতে পারি, কিন্তু এতে করে আপনাদের সবসময় মাথায় ঢুকবে না, সবসময় মাথায় ঢুকে না, মানে একবারে টানা ক্লাস করলে। তাই 2বার 1 ঘন্টা ক্লাস করলে মাথায় বেশি ঢুকে, একবার হয়তো বা 1.5 ঘন্টা করলাম, একবার 1 ঘন্টা করলাম। হ্যাঁ, প্রতিদিন 2 ঘন্টা করে বা 2.5 ঘন্টা করে ক্লাস দিলে অনেক সময় মাথায় ঢুকে না। তো আমি চাই যে আপনারা সবাই যাতে উপকৃত হন, এটাই তো দরকার। আচ্ছা, স্পর্শক, স্পর্শক জিনিসটা দেখেন, একটা বৃত্তের স্পর্শক, একটা বৃত্তের স্পর্শক, ঠিক আছে? এই যে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার স্পর্শক বলতে বোঝায় একটা বিন্দু দিয়ে গমনকারী রেখাকে স্পর্শক বলে। একটা বৃত্তে একটা বিন্দুতে একটা স্পর্শক আছে, একটা বিন্দুতে, মনে করেন এই বিন্দুতে আমি যদি স্পর্শক আঁকতে চাই তাহলে একটাই হবে, এটাই একটাই স্পর্শক। এই বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকতে চাই একটাই হবে। আমাদের মনে রাখতে হবে
হুম, আমাদের মনে রাখতে হবে যে একটা বৃত্তের ক্ষেত্রে এই যে স্পর্শক যে আমরা আঁকলাম, এটার নাম হচ্ছে স্পর্শক, এটার নাম স্পর্শক, এটার নাম স্পর্শক। স্পর্শকের সাথে কেন্দ্র থেকে যদি যেই বিন্দুটা স্পর্শ করছে এটা যদি যোগ করে দিই, হুম, তাহলে তাহলে দেখা যাবে এইটার উপরে লম্ব হয়েছে। মানে আপনি যদি একটা স্পর্শক আঁকেন, এটা একটা স্পর্শক, বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শ বিন্দুটা যোগ করে দিলে স্পর্শকের সাথে লম্ব হবে। এটা আমরা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, একটা বৃত্তে আপনি একটা বাহিরের বিন্দু থেকে 2টা স্পর্শক আঁকতে পারবেন, একটা এই পাশে একটা এই পাশে। কয়টা স্পর্শক আঁকতে পারবেন? সর্বোচ্চ 2টা। সর্বোচ্চ 2টা স্পর্শক আঁকতে পারবেন। ক্লিয়ার? বুঝেছি? আমার বৃত্তের ক্ষেত্রফল টাইপ 3 এর শেষে ম্যাথগুলোতে সমস্যা। টাইপ 3, এইটার টাইপ 3, মানে আমাদের এইটার টাইপ 3, যে আমি যেটা করাচ্ছি সেটা টাইপ 3 নাকি আপনার কত এডিশনের, আপনার বইয়ের টাইপ 3 নাকি এইটার টাইপ 3 সেটা বলেন। না, এটাতে তো ক্ষেত্রফল নাই বইয়ের টাইপ 3। কত নম্বর এডিশনে? লম্ব দ্বিখণ্ডক হবে মানে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ক্লিয়ার? বুঝলাম? বলেন বুঝছেন কিনা। বাহিরের একটা বিন্দু থেকে বৃত্তের উপর 2টা স্পর্শক সর্বোচ্চ আঁকা যায়। 2টা স্পর্শক আঁকা যায়। এইরকম একটা কোশ্চেন দিছে, বৃত্তের কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? বলেন, এটা অ্যান্সার কি? এটা অ্যান্সার কি? নিউ এডিশন। আচ্ছা, বলেন এটা অ্যান্সার কি? তাড়াতাড়ি অ্যান্সার বলেন। নিউ এডিশনের টাইপ 3 এতে কি আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে কি বললাম? বৃত্তের কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? বলেন তো, বৃত্তের যদি এই একটা বিন্দুতে আমি যদি স্পর্শক আঁকতে চাই, কয়টা স্পর্শক আঁকতে পারবো? 2টি। এত অ্যান্সার কেন? 2টি এত অ্যান্সার কেন? একটা বিন্দুতে তো একটা স্পর্শক আঁকতে পারবো, 2টা কেমনে পারবো? একটা বিন্দুতে 2টা স্পর্শক আঁকা যাবে? একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকতে পারবো বলেন? ও, ত্রিভুজের মধ্যে অনেকগুলো ত্রিভুজ থাকলে কিভাবে বুঝবেন কয়টি ত্রিভুজ? ওই যে গোনার বিষয়টা আছে, সেটা তো মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। আইসা, মেন্টাল অ্যাবিলিটিতে কতদিন পড়াইলাম, গোনাগুনি করা কিভাবে করে গুনতে হয়। আরেকটা সিস্টেম আছে, ট্রিক্স খাটায়। আচ্ছা, বৃত্তের একটা বিন্দুতে একটা স্পর্শ আঁকা যায়। কারণ স্পর্শক মানে ওই বিন্দু দিয়ে অতিক্রম করবে, এটাই। ঠিক আছে? আচ্ছা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যায়? বহিস্থ মানে বৃত্তের বাহিরে। এই বাহির থেকে একটা বিন্দু যদি থাকে, সেটা থেকে কয়টা স্পর্শক আঁকতে পারবেন? অ্যান্সার হচ্ছে 2টা। অ্যান্সার কয়টা? 2টা স্পর্শক আঁকা যাবে। বুঝতে পারছেন? বাইরের কোনো বিন্দু থেকে 2টা স্পর্শক আঁকা যাবে। দুইটি বিন্দু যদি পরস্পর স্পর্শ করে, দুইটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে, এদের কেন্দ্র হতে স্পর্শগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, দুইটা যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে যেই জিনিসটা হয়, মানে এদের স্পর্শগামী সরলরেখা, মানে এই দুটা
স্পর্শগামী যদি একটা সরলরেখা থাকে, এই দুইটাকে স্পর্শ করছে এরকম যদি একটা সরলরেখা যদি আমরা অঙ্কন করি, তাহলে এই যে বৃত্তটার এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র যে আছে এর উপরে লম্ব হবে, স্পর্শগামী সরলরেখার সমকোণ হবে। কি হবে? সমকোণ হবে। মানে স্পর্শগামী সরলরেখা মানে বুঝছেন তো, মানে এই দুইটা পরস্পরকে, এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে মানে একটা বিন্দুতে টাচ করছে, তাহলে কেন্দ্র হতে স্পর্শগামী বিন্দুগামী সরলরেখা, স্পর্শ বিন্দুগামী মানে এই স্পর্শ বিন্দুগামী যদি আমরা একটা সরলরেখা আঁকি, সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ। এটার দুইটা 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 কোশ্চেন একটু দেখি। এখানে যদি, আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখেন, এটা যদি কেন্দ্র হতে স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ যদি বলে, এটা তো স্পর্শক। এটা কি আসলে? এটা আসলে স্পর্শক। এটা আসলে স্পর্শক। একটু একটু জিনিসটা ভালো করে বুঝেন। এখানে দুই টাইপের কোশ্চেন আসে, এই দুইটা কোশ্চেনই আমি বুঝাই দিই। এটা সমকোণ কোনটা হবে, কোনটা 180 ডিগ্রি হবে, এটা একটু আমি বুঝাই দিচ্ছি, ভালো করে বুঝে নেন। আপনাদের আপনাদের এখানে আমার এটাতে কি অ্যান্সার ভুল আছে নাকি? স্পর্শক দেখি আগে, তারপরে বুঝাই দিচ্ছি, থামেন। না ঠিক আছে, এখানে ঠিকই আছে। এটা এটা দেখেন, ভালো করে খেয়াল করেন। মনে করেন এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, ভালো করে দেখেন, এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে। এই দুইটা বৃত্তের কেন্দ্র কেন্দ্র আর মনে করেন এই দুইটা বৃত্তে যদি সাধারণ স্পর্শক আঁকি, তাহলে বলেন তো এই স্পর্শকের সাথে এটার এটার কোণ কত? এটার কোণ কিন্তু 90 ডিগ্রি। এটার কোণ হবে স্পর্শক, এটাকে বলে সাধারণ স্পর্শক, নামটা লেখেন, এটার নাম হচ্ছে সাধারণ স্পর্শক। আমি এইটারই কথা মনে করছিলাম, এইটা কোশ্চেনটা না, কোশ্চেন এইটা নয়, কোশ্চেন কিন্তু এইটা চায় নাই। কোশ্চেনে চাইছে যে এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত যদি স্পর্শ করে, এইটা হচ্ছে স্পর্শ বিন্দু, তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্র, তাহলে এই স্পর্শ বিন্দুর সাথে যদি আমি এই সরলরেখা আর এই সরলরেখা আঁকি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে সেটা, মানে কথাটা বুঝেন নাই? এই যে স্পর্শ বিন্দু যে আছে, কেন্দ্র থেকে এই স্পর্শ বিন্দু যোগ করলাম, এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু যোগ করলাম, তাহলে এই দুইটা রশ্মির মধ্যবর্তী দূরত্ব কত হবে? আনসার হবে এক সরল কোণ। বইয়ের মধ্যে ঠিকই দেওয়া আছে। আমি ভাবলাম যে বই আবার ভুল করছি নাকি, মানে আমি আবার ভুল মনে করছি কিনা। সাধারণ স্পর্শক হইলে, যদি বলতে স্পর্শক, এটার নাম হচ্ছে সাধারণ স্পর্শক, যে এইটা এই এই বিন্দুতে এটাও স্পর্শ করছে, এই বিন্দুতে এটাও স্পর্শ করছে, এরকম একটা সরলরেখা যদি হয়, যদি এখানে স্পর্শ বিন্দুগামী সরলরেখা না বলে যদি বলতে স্পর্শক, তাহলে হয়তো 90 ডিগ্রি। আর যেহেতু বলছে এই স্পর্শ বিন্দু আর হচ্ছে এই কেন্দ্র থেকে এই এই দূরত্ব, এই এই সরলরেখাটা আর কেন্দ্র থেকে এই স্পর্শ বিন্দু সরলরেখা, এই দুটার মধ্যবর্তী কোণ কত? এটা হবে এক সরল কোণ বা 180 ডিগ্রি। কথা কি বুঝেছি? ক্লিয়ার? দুইটার মধ্যে ডিফারেন্স বুঝছেন? ক্লিয়ার? দুইটা কিন্তু দুই ধরনের কোশ্চেন, আমার এই বইয়ে একটাই কোশ্চেন দেওয়া আছে এখানে। ক্লিয়ার হয়েছেন? তো আমাকে জানান দেখি ক্লিয়ার হয়েছেন কিনা। আচ্ছা, এরপরে বলছে দুইটি পরস্পর ছেদি, মানে দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, এইরকম পরস্পর ছেদি বৃত্তে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়? সাধারণ স্পর্শক অ্যান্সার হচ্ছে দুইটা, মানে পরস্পরকে ছেদ করলে দুইটা। আর যদি, এটার অ্যান্সার হবে দুইটা, যদি পরস্পরকে স্পর্শ করে, আচ্ছা এটা দেওয়া নাই আর, যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে কিন্তু তিনটা পর্যন্ত আঁকা যায়। কেন? পরস্পরকে স্পর্শ করলে সাধারণ স্পর্শক, মানে এরও স্পর্শক এরও স্পর্শক, এরও স্পর্শক এরও স্পর্শক, কিন্তু স্পর্শ করলে কিন্তু এই জায়গাও আরেকটা আছে, তাহলে তিনটা। যদি স্পর্শ করে তাহলে তিনটা, মানে এই বৃত্তটা যদি পরস্পর ছেদি না হয়, মানে পরস্পরকে স্পর্শ করে, তাহলে তিনটা। আর যদি পরস্পরকে স্পর্শ না করে, মানে পরস্পর ছেদ করে বা স্পর্শ না করে, তাহলে কিন্তু দুইটা। কথা কি ক্লিয়ার? কথা বুঝেছেন? তাহলে এই পাশে একটা, এই পাশে একটা। এখানে আর কোনো সাধারণ, মানে এমন কোনো সরলরেখা নাই, এইটা আর এইটা আর এইটা ছাড়া এমন কোনো সরলরেখা নাই যেটা এই দুইটারই স্পর্শক। এখানে এটা এটা, এই জায়গায় তো আর স্পর্শক আঁকলে দুইটারই স্পর্শক হবে না, যেমন এর স্পর্শক আঁকলে এটা তো ছেদ করবে, এর স্পর্শক লাগলে এখানে ছেদ করবে,
কিন্তু এখানে হবে 3টা। বুঝতে পারছেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এই জায়গায় একটা উপপাদ্য আছে, মনে রাখবেন। একটা উপপাদ্য আগে আপনাকে জানতে হবে, সেই উপপাদ্যটা সম্ভবত এখানে জানতে হবে। মনে রাখবেন, একটা বৃত্ত যদি থাকে, আরে বৃত্তটা এরকম হচ্ছে কেন? আচ্ছা, এই যে বৃত্ত আছে, বাহির থেকে যদি আমরা একটা বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যদি স্পর্শক আঁকি, মনে করেন পি বিন্দু থেকে বৃত্তের উপর একটা স্পর্শক আনলাম পি এ, এর উপর আরেকটা স্পর্শক আনলাম পিবি। মনে রাখবেন, এই স্পর্শক দুইটার মান হচ্ছে সমান, পি এ সমান হচ্ছে পিবি। বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো স্পর্শক যদি আঁকা যায়, ছেদ করলে সাধারণ স্পর্শক আঁকা যাবে না। হ্যাঁ, ছেদ করলে তো আর সাধারণ স্পর্শক আঁকা যাবে না। এই যে ছেদ করলে এই মিডিল বরাবর কোনো সাধারণ স্পর্শক থাকবে না, এই পাশে একটা থাকবে, এই পাশে আরেকটা থাকবে। ঠিক আছে, বুঝছেন? ছেদ করলে ভিতরে কোনো থাকবে না, আর স্পর্শ করলে এই যে একটা সাধারণ স্পর্শক, এইটা একটা সাধারণ স্পর্শক, এটা একটা, 3টা হয়ে যাবে, আর এখানে 2টা সাধারণ স্পর্শক হবে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, 2 সেন্টিমিটার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, 5 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার কোনো দূরে কোনো বিন্দুর স্পর্শকের, এটা দরকার হয় না, এটাতে এটা দরকার হচ্ছে না। দূরে অঙ্কিত স্পর্শকের, দেখেন এই জায়গা থেকে যদি আমি একটা স্পর্শক আঁকি, তাহলে এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে দেখেন, আমি যদি এটা ও এ বি বলি, আমাদের কি মনে আছে, আমরা যদি এ বিন্দুতে যদি স্পর্শ করে আমরা যদি জানি, তাহলে এইটা তো ব্যাসার্ধ আর স্পর্শক কি পরস্পরের উপর লম্ব হয়। ঠিক আছে, এটা আমি একটু আগে বললাম না, একটা বৃত্তের কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি, তাহলে সেটা কেন্দ্র থেকে স্পর্শগামী যে বিন্দুটা আছে এটা যোগ করলে এটা কিন্তু লম্ব হবে। তাহলে এটা ইয়ে করলে লম্ব হবে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে 5, অপর বাহু হচ্ছে 2। তার মানে এই বাহুটার মান হবে, স্পর্শকের মান হবে 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তার মানে √25 মাইনাস 4 মানে √21। √21 মানে কত? কোনটা হবে? √4 মানে 16, √5 মানে 25। আচ্ছা, দেখেন মানে 4-এর স্কোয়ার করলে 16 আসে, 5-এর স্কোয়ার করলে 25 আসে। তার মানে √25 করলে 5 আসবে, √16 করলে 4 আসবে, √21 করলে 4 আর 5-এর মাঝখানে আসবে কিছু একটা। 5-এর মানে আমার তো √21 লাগবে, 21-এর রুট তো ওই যে বর্গমূল পদ্ধতি একটা আছে, বর্গমূল পদ্ধতি তো আছেই, যে 4 4-এ 16, তারপরে এখানে আসবে 5, 4-এর দ্বিগুণ আসবে 8, তারপরে এখানে 2টা শূন্য পাবো দশমিক নিয়ে, তারপরে আমরা এখানে পাবো হচ্ছে 5, এখানে 5, এরকম করে আমরা 5 5 25, 5 8 40 আর 4 44 এভাবে করে আগাবে। কিন্তু এটার প্রয়োজনই নেই, এটার এরকম করে প্রয়োজনই নেই। প্রয়োজন নাই কেন? 4 আর 5-এর মাঝখানে একটাই অপশন আছে। ঠিক আছে, 4 আর 5-এর মাঝখানে কি একটাই অপশন আছে, তাহলে তো আর অন্য কোনো অপশন অ্যান্সার হইতেই পারে না। আচ্ছা, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে কি হবে? ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ বি, ও হচ্ছে কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এ বি এ বিন্দুতে স্পর্শক, এ বি এ বিন্দুতে স্পর্শক, এ বিটা এ বিন্দুতে স্পর্শক, এ ও বি এই কোণটা 60 ডিগ্রি। এ বিও কত পারবেন না? এ বিও, হ্যাঁ কি হলো এটা? ও সরি, এ বি এ বিন্দুতে স্পর্শক, সরি এটা হচ্ছে এ বি এ বিন্দুতে স্পর্শক, তাই তো বলি এ বি এ বিও। আমাকে এই কোণটার মান বের করতে বলছে। আমরা তো জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ স্পর্শ বিন্দুগামী, এটা ব্যাসার্ধের সাথে লম্ব। তাহলে এটা যদি 90 হয়, তাহলে এই দুটা মিলেও 90 হবে। এটা যেহেতু 60 আছে, এটা হবে 30। সবাই কি বুঝেছি? 47 বুঝি নাই, 47 আরেকবার বুঝি নাই। ওকে, কোনটা বুঝেন নাই বলেন?
যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, তার মানে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে দিছি এটা। কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এই যে আমি যদি একটা স্পর্শক আঁকি তার দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে স্পর্শক আঁকলে আমি যদি এটা যোগ করে দিই, এটা তো ব্যাসার্ধ হবে, এটা তো এটার উপর লম্ব হবে, তাহলে এটা 2 আর এটা তো 5, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ আর এটা এক বাহু, তাহলে এই বাহু মানে তো স্পর্শক, স্পর্শকের মান কি হবে 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে রুট হবে 21, রুট 21-এর মান হচ্ছে 4 আর 5-এর মাঝখানে, রুট 21-এর মান, কারণ রুট 16 মানে হচ্ছে 4, রুট 25 মানে 5, তাহলে রুট 21-এর মান অবশ্যই 4 আর 5-এর মাঝখানে কিছু একটা হবে। এটা বুঝেন নাই? ক্লিয়ার? বলেন কিনু, বুঝেছেন? আর এটা হচ্ছে মানে আমরা তো জানি এই যে যা আঁকছি এইটা তো 90 ডিগ্রি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, মানে এটা হচ্ছে 90, এটা 90 হইলে এই দুটো মিলেও 90 হবে, তার মধ্যে এটা 60 দেওয়া আছে, তাহলে এটা হবে 30, আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে, আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমাদের এইখানকার লাস্ট টাইপ, এইটার সব অঙ্ক করাবো না, জাস্ট একটা দুইটা দেখাই দিলেই হয়ে যাবে, এখানে থিমটা জানলেই সব হয়ে যায়। থিমটা হচ্ছে এটা, একটা মনে করেন চাকা আছে, এটা খুব সহজ টাইপ, একটা মনে করেন চাকা আছে, এই যে চাকা, এই চাকাটার পরিধি আপনি বলেন তো, এই চাকার ব্যাসার্ধ যদি আমি অনেক আগে লিখে দিছিলাম, মানে প্রথম পার্টে লিখে দিছি, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে চাকাটার পরিধি কত বলেন, বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি কত এটা একটু বলেন, একটা বৃত্তের পরিধি কত বলেন, এই যে এই বৃত্তটার পুরা দৈর্ঘ্যটা কত, পরিধি মানে পুরা দৈর্ঘ্যটা, এখান থেকে এটা আরে পুরা দৈর্ঘ্যটার মানটা কত? গুড, একজন পারছেন নাকি? 2 পাই আর, পরিধি হবে কত হবে 2 পাই আর পরিধি। এখন একটা জিনিস মনে রাখবো আমরা, তার মানে একটা চাকা যদি একবার একটা চাকা যদি ঘুরে, এরকম করে ঘোরা শুরু করলো, মনে করেন এখানে একটা স্পোক আছে, এটা ঘোরা শুরু করলো, তাহলে একবার ঘুরলে এই দিক বরাবর কত দূরত্ব অতিক্রম করবে? অ্যান্সার হচ্ছে পরিধির সমান মানে 2 পাই আর দূরত্ব অতিক্রম করে। একবার একটা চাকা ঘুরলে সেইটা 2 পাই আর দূরত্ব অতিক্রম করে, কথা কি বুঝছি? একবার একটা চাকা যদি ঘুরে সে কত দূরত্ব অতিক্রম করে, এই পরিধির যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাই সে এই বরাবর অতিক্রম করে, চাকার ডিস্টেন্সের সমান, চাকার যেহেতু দৈর্ঘ্য হচ্ছে এর পরিধি। তো এইটার উপরে বেস করে সব অঙ্কগুলো করতে হয় এখানে, আর কিছু না। এখানে দেখেন, এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের এটা বেসিক নলেজ, যে এইখান থেকে এইটা এই পুরাটা কত ডিগ্রি, কত ডিগ্রি, একটা বিন্দু চারপাশে মোট কোণ কত ডিগ্রি, এইটা 180, এটা 180 মানে 360 ডিগ্রি, তার মানে একটা চাকা পুরাটা ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, মানে কোণ অতিক্রম করে। এখানে দেখেন একটি গাড়ির চাকা 90 বার ঘুরছে মিনিটে, 1 সেকেন্ডে কতবার ঘুরে, মিনিট মানে কি 60 সেকেন্ড, তার মানে আমরা বলতে পারি 60 সেকেন্ডে ঘুরছে এটা 90 বার, 60 সেকেন্ডে ঘুরছে 90 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কত 90/60, তাই না? এতবার, 0 কাটা, 3 দুগুণে 6, 3 3 9, 3/2 বার, 3/2 বার। এইবার বলেন একবার ঘুরলে কত ডিগ্রি কোণ ঘুরে, আমি কি বললাম একটু আগে, একটা চাকা যদি পূর্ণ ঘুরে তাহলে কত ডিগ্রি কোণ ঘুরে, তাহলে একবার পুরাটা ঘুরলে 360 ডিগ্রি কোণ ঘুরে, 360 ডিগ্রি, তাহলে এখানে তো 1.5 বার ঘুরছে, তাহলে 360 দিয়ে গুণ যাবে, একবার ঘুরলে যদি 360 ডিগ্রি ঘুরে, তাহলে 1.5 বার ঘুরলে 1.5 × 360, কাটাকাটি করলে 180, 180 × 3, 3 18 54, 540 ডিগ্রি, এটার অ্যান্সার হবে 540। এগুলো কিন্তু ডিগ্রি, এগুলো হচ্ছে ডিগ্রি, শূন্য হয়ে গেছে, এটা হচ্ছে ডিগ্রি, অ্যান্সার হবে 540 ডিগ্রি। ক্লিয়ার? বুঝেছি? 540 ডিগ্রি এটা অ্যান্সার হবে, শূন্য এটা না, ওটা হবে ডিগ্রি। ওকে, একটি চাকার ব্যাস সেন্টিমিটার
আহ আচ্ছা, একটি চাকার ব্যাস 63 সেন্টিমিটার। চাকাটি 100 বার ঘুরলে কত পথ অতিক্রম করবে? আচ্ছা, 63 সেন্টিমিটার যেহেতু চাকার ব্যাস, তার মানে টোয়াইস আর মানে হচ্ছে 63। তাহলে আমরা পরিধি কত পাবো? পরিধি তো পাই দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। পরিধি সমান হচ্ছে 2 পাই আর, টোয়াইস আর যেহেতু 63 আছে তার মানে 63 পাই হচ্ছে আমাদের পরিধির মান, তাই না? 63 ইন্টু পাই। পাইয়ের মান সহজে হিসাব করার জন্য আমরা কি করব? 22/7 ধরবো। 22/7 ধরলে কাটাকাটি চলে যায়। এই যে 7 9 63, বেশিরভাগ সময় হিসাবটা সহজ হয়। 9 দুগুণে 18, 9 দুগুণে 18 একে 19। তার মানে পরিধি হচ্ছে 198। তাহলে 198 যদি পরিধি হয়, তাহলে আমরা 198 হচ্ছে সেন্টিমিটার। তার মানে একবার ঘুরলে 198 সেন্টিমিটার আপনার অতিক্রম করবে। তাহলে 100 বার ঘুরলে কত কত সেন্টিমিটার অতিক্রম করবে? 198 এর পরে দুইটা শূন্য, এত সেন্টিমিটার। এত সেন্টিমিটার মানে কত মিটার? এই যে 198 দিয়ে দুইটা শূন্য, সেন্টিমিটার মানে কত মিটার? একে 100 দিয়ে ভাগ করলে আপনারা মিটারে পাবেন। তো আপনি বলতেই পারেন এটা মিটার দেওয়া আছে কই, মিটারে চাইছে যে এটা বলছে কই। এর কোনো অপশনগুলো দেখেই বুঝতে হবে এটা 198 অ্যান্সার হবে। 198 এটা অ্যান্সার হবে। এটা অ্যাকচুয়ালি কত মিটার পথ অতিক্রম করে এটা প্রশ্নে দেওয়া উচিত ছিল, অথবা এখানে মিটারগুলো উল্লেখ করে দেওয়া উচিত ছিল। সেন্টিমিটারে আসলে 19,800 সেন্টিমিটার অতিক্রম করছে, কিন্তু 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। 1 মিটার মানে আমরা মনে রাখবো 100 সেন্টিমিটার। আমার নেক্সট ক্লাস হবে ঘন ঘন বস্তু, তারপরের ইয়াটা হবে পরিমাপ। ঘনবস্তু পরিমাপ একই সাথে রিলেটেড, ঘনবস্তু ও পরিমাপ একসাথেই ক্লাসটা নেব, ঠিক আছে? তো এইটা হচ্ছে নিয়ম। এই রকমেরই অনেক অঙ্ক আছে, দুই একটা প্র্যাকটিস করাই যায়। আরেকটা প্র্যাকটিস করি। বলছে 6.25 মিটার একটা চাকার পরিধি, এত কিমি পথ যেতে কতবার ঘুরবে? এবার কতবার ঘুরবে এটা চাইছে। তার মানে যার পরিধি 6.25, তার মানে 6.25 মিটার পথ যেতে একবার ঘুরে। কারণ পরিধি সমান তো, পরিধি মানে একবার ঘুরলে তার পরিধির সমান যায়, তাহলে পরিধি যেহেতু দেওয়া আছে এত মিটার যাবে একবারে, তাহলে আমাদের 1 মিটার যেতে ভাগ হবে 1/6.25, মানে ঐকিক নিয়ম। আমার চাচ্ছি আমরা, বলেন এখানে আছে কি 40 কিলোমিটার, তাহলে আছে 40 কিমি। 40 কিমি মানে কত মিটার? 1 কিমি মানে 1000 মিটার। আচ্ছা, পরিমাপের মধ্যে আবার বলবো, কিন্তু এগুলো তো বেসিক। 1 কিমি মানে 1000 মিটার, এটা তো সবাই জানি আমরা। তাহলে 40 ইন্টু 1000 মিটার, তার মানে 40,000 মিটার হবে। 40,000 মিটার পথ যেতে আসলে কত সময় লাগবে? 40,000 মিটার পথ যেতে কয়বার ঘুরতে হবে? তাহলে 40,000 ভাগ 6.25, ঠিক আছে? তাহলে কত আসবে? পয়েন্ট উঠে গেলে পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে দুইটা ডিজিট আছে, দুইটা শূন্য। তার মানে 25 দিয়ে ভাগ করলে 25 দুগুণে 50, তারপরে 12 5, এখানে আসে 25, 25 25 5 25 125, 25 দিয়ে ভাগ করলে 4 25 100। আবার যদি 25 দিয়ে ভাগ করি, 25 একে 25 থাকে 15, 150, 6 25 150, তারপরে দুইটা শূন্য, 1600 গুণন 4, 4 16 64 দিয়ে 0 0, 6400 হবে আমাদের অ্যান্সার। এটা কি বুঝেছেন? এক এক কিমি সমান 1000 মিটার, তাহলে 40 কিমি মানে 40,000 মিটার। তাহলে 6.25 মিটার পথ যেতে একবার ঘুরে, তার মানে 1 মিটার যেতে কতবার ঘুরে? 40,000 যেতে কতবার ঘুরবে? ঐকিক নিয়ম। পারবেন? ক্লিয়ার? মানে এটা কি কাটাকাটি বুঝছেন তো নাকি? 40,000 গুণন 40,000 ভাগ 6.25, যেহেতু পয়েন্ট যদি উঠে যায়, পয়েন্টের জন্য একটা 1 উপরে যাবে, দুইটা ডিজিট আছে, দুইটা শূন্য যাবে। তারপরে কাটাকাটি করছি 25 দিয়ে, 4 25 100, আর এখানে 25 দ্বিগুণে যদি আমরা 50 ধরি, 25 দ্বিগুণে 50, তাহলে 62 থেকে 50 গেলে 12, 12 পরে একটা 5 দিলে 125, তাহলে 5 25 125। এবার 25 দিয়ে যদি এটাকে কাটি, 25 একে 25, এখানে 25 বিয়োগ করলে থাকে 15, 15 পরে একটা শূন্য বসাইলে 150, 6 25 150, তাহলে এটা শূন্য চলে গেল, আরো দুইটা শূন্য আছে, তার মানে দুইটা শূন্য, তাহলে 16 4 16 হচ্ছে 64, 6400 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝছেন?
ওকে, এইটাই, এরকমই সব, আর কিছু নাই। একটি বাইসাইকেলে 15 ডিগ্রি পর পর স্পোক লাগানো আছে, তাহলে সম্পূর্ণ চাকাটিতে কতটি স্পোক আছে? তাহলে মোট মোট কত ডিগ্রি আছে? 360 ডিগ্রি। প্রতি 15 ডিগ্রি পর পর স্পোক লাগানো আছে, তাহলে মোট কয়টা আছে? ভাগ করে দিলেই তো অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে 15 দ্বিগুণে হচ্ছে 30, 4 15 হচ্ছে 60, মানে 24টা স্পোক আছে। মানে একটা একটা চাকায়, হ্যাঁ, প্রতি 15 ডিগ্রি পর পর স্পোক আছে, তাহলে মোট কয়টা স্পোক আছে সেটা জানতে চাইছে। মোট ডিগ্রি তো 360, 360কে 15 দিয়ে ভাগ করব। এই হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্তের পার্ট এগুলোই। কিছু নিউ এডিশনে বা ইয়াতে আমাদের জ্যামিতির পুরো পার্টটা শেষ হইলে আমি একটা সলভ ক্লাস নিব। সলভ ক্লাসের মধ্যে, সলভ ক্লাসটাতে এইবার আমাদের নিউ এডিশনে কিছু কোশ্চেন, যেগুলো কোশ্চেনগুলো ইনক্লুড করা হয়েছে নিউ এডিশন থেকে, সেই কোশ্চেনগুলো আমি তো আপনাদের সলভ করাবো, যেগুলো আপনাদের দরকার। ওই যে যেমন বললো যে ক্ষেত্রফলের কিছু অঙ্ক আছে যেগুলো পরের দিকে আছে, ওগুলো আপনাকে করাবো পুরা। যদি যখন ইয়াটা শেষ হয়ে যাবে, জ্যামিতিটা শেষ হয়ে যাবে, জ্যামিতি শেষ হইতে আর 2টা ক্লাস লাগবে, আর 2টা ক্লাসে জ্যামিতি শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।